প্রতিদিন বিকেলের মতো আজও ঝমঝম করে বৃষ্টি নেমেছে। খোশপুকুর একেবারে গণ্ডগ্রাম না হলেও সমস্ত এলাকাটি এখনও সামান্য বৃষ্টি হলে কালো অন্ধকারে ঢেকে যায়, অর্থাৎ লোডশেডিং। আজও তার অনিয়ম হয়নি। ইটের বাড়িগুলোতে মোমবাতি, হ্যারিকেন প্রভৃতির আলো থাকলেও রাস্তাঘাট একেবারে ঘন কালির আড়ালে চাপা পড়েছে। গ্রামের ঠিক মাঝেই একটা বিশাল বটগাছ। এই বটগাছের ঠিক নিচেই ফণির চা দোকান। বর্ষার সন্ধ্যেতে তাই যথারীতি আড্ডাবাজ লোক চা দোকানে জমায়েত হয়েছে। চলছে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা, নানা জনের নানা মত সব বিষয়েই, মানে বাকবিতণ্ডা এবং হাসি ঠাট্টা সব মিলিয়ে আড্ডা একেবারে তুঙ্গে। না ভাই, যাই বলিস না কেন, বেনেদের ছেলেটা শেষে এই কচি বয়সে সিগারেট খাওয়া ধরলো। আরে কি মুশকিল, হচ্ছিল তো ভূত নিয়ে কথা, এর মধ্যে হঠাৎ বেনেদের ছেলেকে টেনে নিয়ে এলে যে। কাজ কমের যা অবস্থা, নিজেরাই না খেয়ে ভূত হবরে কদিন পর। আর ভূতের কথা বলিসনি ভাই। আরে বিপ্লবদা, তোমার কথা শুনে মনে পড়ল, বসন্তর ঠাকুরদার কি অবস্থা গো? বুড়ো মানুষ, কি ভোগাই না ভুগছে শেষ বয়সে, চোখে দেখা যায় না। ডাক্তার অবশ্য জবাব দিয়ে দিয়েছে শুনলাম। হরি ডাক্তার তো, ও যখন বলেছে বুড়োর আয়ু শেষ, তখন আর কে বাঁচাবে? আর বুড়োর বয়সও তো কম হলো না, বাপরে বাপ। আরে বসন্তরই তো মেয়েটার বিয়ের বয়স হলো, এখনো যে বুড়ো টিকে আছে। তা যা বলেছ ফণিদা, বুঝলে তো, বুড়োর হাড়ের না বেশ জোর আছে। এমন সময় ছাতা মাথায় নিমাই হন্তদন্ত হয়ে হেঁটে এসে দাঁড়ালো চা দোকানের সামনে। তাকে আসতে দেখেই সবাই তার দিকে তাকালো। বিপ্লবদা, নোটে তোমরা সব এখানে আসো দেখছি। চলো সবাই, বসন্তর ঠাকুরদাই 10 মিনিট আগেই মারা গেল। ফণি অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, বলিস কি? এই এক্ষুনি আমরা কথাবার্তা বলছিলাম বুড়োটাকে নিয়ে। আহারে, তা যা বলেছ। তা শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কি করেছে বাড়ির লোক? সেজন্যই তো তোমাদেরকে ডাকতে এলুম। চলো সবাই। এরকম খবর শুনে কেউ আর বসে থাকতে পারল না। বিপ্লব, নোটে, সমর তিনজনেই ছাতা মাথায় নিমাইয়ের সাথে চলল বসন্তের বাড়ির দিকে। ফণি তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। খবরটা শুনে সত্যি একটু খারাপ লাগছে তার। ঝমঝমে বৃষ্টির তোর মাথায় নিয়েই চারজনে এসে তারা হাজির হলো বসন্তের বাড়ি। বসন্ত অবস্থাপন্ন গৃহস্থ, দোতলা ইটের বাড়ি তার। বাড়ির ইটগুলো কাঁধ বের করে আছে, কিন্তু বাড়ির সামনে এসে অবাক হতে হলো তাদের। দাওয়ায় বসন্ত, বসন্তর বউ, মেয়ে আর বাড়ির অন্যান্য সদস্যরা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা খুব ভয় পেয়েছে কোনো কারণে। কি হয়েছে রে বসন্ত? তোরা সব এখানে একসাথে কি করছিস? তোরা এখানে তো ঠাকুরদার ঘরে কে? আর ঠাকুরদা উঠে বসেছে। আমি মানে আমরা সবাই নিজের চোখকে দেখেছি। বাবা গো, রাম রাম। কি যাতা বকছিস বসন্ত? কি হয়েছে গো বৌমা? আর দাদা বলবেননি, বড় কর্তার দেহটা হঠাৎ উঠে বসেছে। বাবা গো, আমার তো এখনো ভেতরটা ধকধক করছে। মরা মানুষ ওরম করে উঠে বসতে পারে নাকি? আপনারাই বলেন। কি আবল তাবল বকছে এরা। এই বিপ্লবদা, চলো তো দেখি কি ব্যাপার। সবার কথা উপেক্ষা করে নোটে আর বিপ্লব হুড়মুড় করে বাড়ির মধ্যে ঢুকলো। বসন্ত ঠাকুরদা বাইরের ঘরেই থাকতেন। ঢুকে তারাও চমকে গেল যেন। বুড়ো মানুষটা সত্যি খাটের ওপর উঠে বসে আছেন। হাড় ঝিরঝিরে দেহ তার, পা পর্যন্ত কাঁথাটা ঢাকা। বুড়োটা যেন ওদের দেখে মুখ ফিরিয়ে তাকালো। কে কে গো তোমরা? বসন্তকে একটু ডেকে দিতে পারো? আমার বড় খিদা লেগেছে গো। বুড়োর কথা শুনে বসন্ত দুরু দুরু বুকে তাদের পেছনে এসে দাঁড়ালো।
তার ঠাকুরদা কথা বলছে দেখে মুখ হা হয়েই রয়ে গেল। কে এলি রে? বসন্ত নাকি? বাবা দুটো খেতি দে বাপ, বড় খিদা লাগছে যে। এ তোরা কি রে? বুড়ো মানুষ হয়তো এই ঠান্ডায় একটু ঝিম মেরে গেছিল, অমনি তাকে মরে গেছে ধরে ভেবে নিলি? যা তা, খেতে দে বুড়ো মানুষটাকে, আমরা চলি। পারিসও বটে। বিপ্লব, নোটে আর সমর এরপর বেরিয়ে পড়ল বসন্তর বাড়ি থেকে। নিমাই রয়ে গেল সেখানেই। হু হু হাওয়া আর ঝমঝমে বৃষ্টিতে দুর্যোগের রাতের আবহাওয়া যেন অন্য কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে খোশপুকুরে। মজা খালটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সমর আর থাকতে পারল না। বিপ্লব আর নোটের উদ্দেশ্যে বলে উঠল, কিরকম হলো বলো তো বিপ্লবদা? মানে এতগুলো লোক একটা মানুষকে মৃত ভাবলো, হঠাৎ সে উঠে বসলো, ঠিক বুঝলাম না। হ্যাঁ, কি আবার হবে? বললাম না, ঠান্ডায় বুড়োর হাড় মাস জমে গেছে, তাই ঝিম মেরে পড়েছিল। আর এরাও দেখতে ভুল করেছে, তাই মরা মনে করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও কিছু না। আর কেউ কোনো কথাই বলল না এ ব্যাপারে। সবাই আর চায়ের দোকানে না গিয়ে বাড়ির দিকে যাওয়াই ঠিক মনে করলো। এই বৃষ্টির কোপ কখন যে কমবে তা প্রকৃতি ছাড়া কারোরই জানার কথা নয়। এরপর থেকে গ্রামের প্রায় সকল বাড়ি থেকেই চুরি হতে শুরু করলো হাঁস, মুরগি, ছাগল, ছানা। রাতের বেলা কে যেন এসে মুরগির খামার, গোয়াল প্রভৃতি থেকে নিয়ে যেতে লাগলো গবাদি প্রাণীগুলোকে। বেশিরভাগ লোকজনই সন্ধে হলে ঘরে দৌড় এঁটে দিতে শুরু করলো। বিপ্লব আর নোটে কিন্তু চা দোকানে না গিয়ে থাকতে পারে না, তাই হাজার ভয়ের কারণ থাকলেও তারা ফণির দোকানে চা খেতে যায়। ফণিও রোজ দোকান খোলে নির্ভীক হয়ে, ভয়ে দোকান বন্ধ রাখলে তার পেটের ভাত জুটবে না। আজও বৃষ্টি নেমেছে তুমুল জোরে। ছাতা মাথায় দিয়ে দুই মক্কেল চলেছে চা দোকানের দিকে। খালের পাশের বিশাল বিশাল তাল গাছগুলোর পাশ দিয়ে চলেছে তারা। দুজনেরই থেকে থেকে গায়ে কাঁটা দিচ্ছে। হঠাৎ তাদের মনে হলো একটা বিশাল তাল গাছের গোড়ায় কেউ যেন গুড়ি মেরে বসে আছে। পেছন থেকে তার হাড় জিরজিরে দেহটা চোখে পড়ছে ভালোভাবেই। থমকে দাঁড়িয়ে পড়লো তারা দৃশ্যটা দেখে। এই কে রে? কে ওখানে? কি করছো ওখানে হয়ে বসে থেকে? কে? মূর্তিটা এক ঝটকায় লাফ মেরে উঠে দাঁড়ালো, তারপর স্যাঁত করে ঘুরে তাকালো তাদের দিকে। বিদ্যুতের আলোয় তার চেহারাটা স্পষ্ট হলো। বিকৃত দেহ, মুখে ঝুলছে একটা হাঁসের ঘাড় দোমড়ানো মৃত শরীর। মূর্তিটা হাওয়ায় ভেসে একটু এগোলো তাদের দিকে। আর দাঁড়ালো না ওরা দুজন ওখানে। ছাতা টাতা ফেলে প্রাণপণে দৌড় দিল উল্টো দিকে। চা খাওয়া মাথায় উঠলো তাদের। প্রাণে বাঁচলে অনেক চা খেতে পারবে পরে। সকাল হয়েছে, রাতের বৃষ্টির চিহ্ন চারিদিকে। আকাশ এখনো মেঘলা। পুরোহিত চাটুর্যমশাই মুখে চিন্তার ভাব নিয়ে চলেছেন মন্দিরের দিকে। মন্দিরের সামনে এসে দেখলেন দুজন লোক কাক ভেজা হয়ে বসে আছে। ভয়ে ঠকঠক করে কাঁপছে তারা। কি ব্যাপার, তোমরা এত সকালে এখানে? চাটুর্যমশাই, আমাদের বাঁচান। কাল আমরা যা দেখেছি, আমাদের শরীর এখনো ঠকঠক করে কাঁপছে। আহা, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে বলো? বিপ্লব এবার সব বলে চলল আগের দিনের ঘটনা। সব শুনে চাটুর্যমশাইয়ের কপালে আরো কঠিন চিন্তার দাগ পড়ল। তিনি তাদের বললেন, গ্রামে কদিন ধরে যা চলছে কিছুই তো বুঝতে পারছি না রে বাপ। কে যে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, আর কি করে যে এর থেকে মুক্তি পাবো? ঠাকুরমশাই, কাল বৃষ্টির মধ্যে খুব ভুল না হলেও আমি মূর্তিটার মুখটা দেখে চিনতে পেরেছিলাম। ওটা বসন্ত ঠাকুরদা ছিল, আমি দেখেছি। কে? আবল তাবল বকছিস তুই? বুড়ো মানুষটা তো খাটের ওপর উঠে বসতেই পারে না, আর তুই বলছিস? না না ঠাকুর মশাই, ও ঠিকই বলছে। আমারও কিন্তু সেরকমই মনে হয়েছিল। একবার যাবেন নাকি বসন্তর বাড়ি? পুরোহিত চাটুর্যমশাই এক মুহূর্ত কি ভেবে মাথা নাড়লেন। তারপর তারা তিনজনই বসন্তর বাড়ির দিকে হেঁটে চললেন। সকালবেলা বসন্ত দাওয়ায় বসে চা খাচ্ছিল।
বাড়ির আর সব সদস্যরা রয়েছে এদিক ওদিক। এমন সময় চাটুর্যে, নোটে আর বিপ্লবকে আসতে দেখে বেশ অবাক হলো সে। কি ব্যাপার ঠাকুর মশাই, এত সকালে কিছু ঘটেছে নাকি? চাটুর্যে মশাই একবার এদিক ওদিক দেখে আসল কথাটা চেপে বলে উঠলেন, না না, তোমার ঠাকুরদার কি অবস্থা তাই দেখতেই এলুম। কদিন আগে যা ভয় পাইয়ে দিয়েছিলেন। ও তাই বলুন, কিন্তু তিনি যে দেখা করতে পারবেন না। মানে সবই ঠিক আছে, কিন্তু সেই সেদিনের পর থেকে সবসময় ঘুমিয়ে আছে মানুষটা। আগে সারাদিন কত গল্প করতেন আমার টেপির সাথে, এখন যেন কথাই বলতে চান না। আচ্ছা বেশ বেশ, থাকুন তিনি তার মতন। তা বলছি বাবা বসন্ত, তোমার বাড়ির কোনো হাঁস মুরগি চুরি গিয়েছে নাকি? সেটাই তো আশ্চর্য কথা ঠাকুর মশাই, গ্রামের প্রায় আর কোনো বাড়িতেই গবাদি পশু বেঁচে নেই, অথচ আমার বাড়িতে দেখুন দিব্যি ছাগল গরু সবই আছে। আচ্ছা বুঝেছি, যাই হোক, চলো হে বিপ্লব, নোটে, চলো। তোমাদের আবার ওদিকে কি একটা কাজ আছে না? চলো। বলে কাউকে আর কোনো কথা বলতে না দিয়েই চাটুর্যে মশাই হন হন করে বেরিয়ে পড়লেন সেখান থেকে। বিপ্লব আর নোটেও পিছু নিল তার। পথে চলতে চলতে তিনি যে কিছু আঁচ করতে পেরেছেন বুঝেই নোটে বলে উঠল, কি বুঝলেন ঠাকুর মশাই? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। বুড়ো তো দিব্যি বেঁচে পড়তে আসে, তবে গ্রামের হাঁস মুরগি কে চুরি করছে? খুব একটা সুবিধে দেখছি না হে। শোনো, আজ সন্ধেবেলা বসন্তের বাড়ির পেছনের ঝোপের আড়ালে দেখা করো তো, ব্যাপারটা আরো তলিয়ে দেখতে হবে, বুঝলে? যাও, এবার বাড়ি যাও, আমার কিছু কাজ আছে, সন্ধেবেলা দেখা হচ্ছে। বলে তিনি হন্তদন্ত হয়ে খালপাড়ের সেই তাল গাছগুলোর দিকে চলে গেলেন। বিপ্লব আর নোটে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। সন্ধে হয়েছে। যথারীতি গ্রামের বাড়িতে সবাই দৌড়েটে চারদিক শুনশান করে তুলেছে। আজ তার উপর বৃষ্টি নেই, গুমোট গরম আর লোডশেডিং। বিপ্লব আর নোটে অন্ধকারে টর্চের আলোয় ধীরে ধীরে এসে বসলো বসন্তের বাড়ির পিছনের ঝোপে। এসেছো? আমি তো ভাবলাম ভয়ে আসবেই না। বিপ্লব চমকে উঠে টর্চের আলো ফেলে দেখলো চাটুর্যে মশাই অনেকক্ষণ আগেই এসেছেন সেখানে। আহ, আলো নেভাও আর নজর রাখো ওই বাড়ির জানলাগুলোর দিকে। চাটুর্যে মশাইয়ের কথায় আলো নিভিয়ে তারা নজর রাখলো বসন্তের বাড়ির জানলাগুলোর দিকে। দোতলা বাড়ির ওপরে একটা জানলা খোলা। সেদিনকার ঘটনার পর মুক্ত বায়ু সেবনের কথা ভেবেই ওই ঘরেই রাখা হয়েছে বসন্তের ঠাকুরদাকে। এটা ওরা জানে। ধীরে ধীরে রাত বাড়ছে, মেঘের গুড়গুড়ো বাড়ছে, সাথে সাথে যে কোনো সময় বৃষ্টি নামবে। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখে তিনজনই চমকে উঠল। দেখলো সেই খোলা জানলার ফাঁক দিয়ে বসন্তের ঠাকুরদার রোগা শরীরটা বের করলো। তার চোখ দুটো টর্চের আলোর মতো জ্বলছে। তারপর শূন্যে ভেসে ভেসেই সে চলল বাড়ির অন্য প্রান্তের গোয়ালটার দিকে। তারপর গোয়ালের খড়ের ছাউনির ফাঁক গলে ঢুকে পড়ল মূর্তিটা। কয়েক মুহূর্ত পরে বেরিয়ে এলো, মুখে একটা আস্ত ছাগল ছানা। তারপর হাওয়ায় ভেসেই চলে গেল সে স্থান ছেড়ে। দম বন্ধ করে দৃশ্যগুলো দেখছিল বিপ্লব আর নোটে। চাটুর্যে মশাই হঠাৎ উঠে দাঁড়ালেন, তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, বিপ্লব, চলো আমার সাথে। নোটে, তুমি বসন্ত আর গ্রামের কয়েকজনকে নিয়ে খালপাড়ের তাল বনে এসো, তাড়াতাড়ি করো, নইলে এই প্রেতকে হাতে নাতে ধরা যাবে না। বিপ্লব আর চাটুর্যে মশাই এরপর টর্চের আলোয় পথ দেখতে দেখতে চললেন মজা খালের পাশের তাল বনে। আকাশে তখন বিদ্যুতের ঝিলিক, তুমুল বর্ষা আর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে যেন। তালতলায় তারা সেই কুখ্যাত গাছটার নিচে এসে দাঁড়ালো। গাছের ওপর থেকে তখন হাড়গোড় চেপানোর মচমচ শব্দ আসছে। এই কে রে? কে গাছের ওপরে? নেমে আয় বলছি। কি করছেন চাটুর্য মশাই? নেমে এলে যে আমাদের ঘাড় ভাঙবে। সে ক্ষমতা নেই আর ওর। আমি আগেই এই সব গাছ বন্ধন করে দিয়ে গিয়েছি। কেউ চাইলে এই গাছে চড়তে পারবে, কিন্তু নেমে অন্য কোথাও যেতে পারবে না। আর তার কথা শেষ হতে পারল না। ঝপ করে মূর্তিটা লাফিয়ে এসে পড়ল তাদের সামনে। তার মুখে এখন কালচে রক্তের ধারা,
চোখে গভীর রাগ আর বিদ্বেষ। এ তুই কেন এই বুড়ো মানুষটার দেহ অধিকার করে বসে আছিস? আমি গোকুল বড়াল, বসন্ত বড়ালের ঠাকুরদা। মিথ্যে কথা, সত্যি করে বল তুই কে? এমন সময় বসন্ত, ফণি আর গ্রামের আরো কয়েকজন এসে দাঁড়ালো সেখানে। সকলেই এই দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে হতবাক। কতবার বলবো আমি গোকুল বড়াল। তবে রে, তবে দেখ এবার কি করি তোর। বলেই তিনি তার হাতে ধরা এক মুঠো ধুলো ছুঁড়ে দিলেন তার দিকে। ধুলোটা মূর্তিটা শরীরে পড়তেই চিৎকার করে ওঠে সে। বলছে বলছে আমি লাটু, লাটু চৌধুরী। 30 বছর আগে এই তাল গাছের তলায় বর্ষার রাতে সাপের কামড়ে মরেছিলাম আমি। সেই সময় লোকেরা আমার দেহ কোনো রকমের সৎকার করলেও পিণ্ডদান হয়নি, তাই মুক্তি পাইনি। গোকুল বড়াল সেদিন রাতে মরতেই সুযোগ দেখে টুপ করে শরীরটা দখল করি আমি। তখন ওদের বাড়ির পাশের গাছেই বসেছিলাম এই সুযোগের অপেক্ষায়। বুঝেছি, ঠিক আছে, এবার ছেড়ে দে দেহটা, ছেড়ে দে। না না, এতদিন হাঁস মুরগি খেয়েছি, এরপরে মানুষ ধরে খাবো। বলেই দুই লাফে আবার সে উঠে পড়ল সেই তালগাছটির ওপরে। আর কোনো উপায় রাখলো না দেখছি। বসন্ত, সবই তো শুনলে। গাছের ওপরে যে আছে সে তোমার ঠাকুরদা নয়, আর মৃত্যু সেই রাতেই ঘটেছে। এবার দাও, নিজের হাতে ওই গাছে আগুন দাও। বসন্ত কয়েক মুহূর্ত ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থেকে তারপর হাতের হ্যারিকেনটা নিয়ে এগিয়ে গেল গাছটির দিকে। তারপর হ্যারিকেনটা ছুঁড়ে ভেঙে দিল গাছের গোড়ায়। সারাদিন বৃষ্টি না হওয়ায় শুকনো তালগাছটি ধীরে ধীরে জ্বলতে শুরু করলো। গাছটি সম্পূর্ণ জ্বলা শুরু করতেই ওপর থেকে শোনা গেল বীভৎস এক চিৎকার। কিন্তু সঙ্গে সঙ্গেই বৃষ্টি নেমে এলো, যেন আগুন জ্বলে ওঠারই অপেক্ষা করছিল প্রকৃতি। বৃষ্টি নামলো, দেহটা হয়তো পুড়বে না। শোনো বসন্ত, গাছটাও হয়তো ভেঙে পড়বে এবার। তুমি তোমার ঠাকুরদার সাথে লাটু চৌধুরীর পিণ্ডটাও দিয়ে দিও, বুঝলে? আর কথা শেষ হতে না হতেই হুড়মুড় করে গাছটা ভেঙে পড়ল পাশের মজা খালটার মধ্যে। বৃষ্টির তীব্রতা আরও বাড়ল ধীরে ধীরে। শেষ হলো কোটুন্সের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।